আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ। জাতিসংঘ থেকে ফিরেই অত্যন্ত কঠোর হবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস। ৮ আগস্ট ক্ষমতা গ্রহণের পর মোটামুটি ১.৫ মাস কেটে গেলেও এখনও পুরোপুরি সরকার প্রধান হয়ে উঠতে পারেননি তিনি। কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ধীরগতি দেখে মনে হচ্ছে কোথায় যেন একটা পিছুটান থেকে গেছে তার। সরকার প্রধান হিসেবে শপথ নেবার পূর্বে তার বিচরণ জগৎটা ছিল সম্পূর্ণ আলাদা। সেখানে তার চলাফেরা ও যোগাযোগটা ছিল তাবৎ বিশ্বের জ্ঞানীগুণী ব্যক্তিত্ব ও উন্নত বিশ্বের হোমরা চোমরা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে। যদিও তিনি পূর্বে রাজনৈতিক অঙ্গনে তেমন যুক্ত ছিলেন না, তার এই পর্যন্ত জীবনের অর্জিত শতাধিক পুরস্কারের ক্যাটাগরি দেখলেই বোঝা যায় বিশ্বব্যাপী তার বিচরণের ক্ষেত্র কেমন ছিল। ফলে তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্র চালাতে গেলে অনিচ্ছা সত্ত্বেও যে কিছু কিছু অপ্রিয় অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সরকার প্রধানের নাম জড়িয়ে যায় সে সম্পর্কে হয়তো তার ধারণা খুব একটা ছিল না। তাই অলিম্পিক মিশন শেষ করে এসে এয়ারপোর্টে যে ধরনের আত্মবিশ্বাসী ছিলেন সেটা এখন আর তার মাঝে দেখা যাচ্ছে না। এখন তার মাঝে সেই আত্মবিশ্বাস না থাকার কারণ হতে পারে হয়তো তার সেই পুরাতন জগতের বন্ধুমহল। কেননা তার সেই বন্ধুমহলের অনেকেই মানবাধিকার নিয়ে কথা বলা লোক। আর বাংলাদেশের মতো একটি দেশের সরকার প্রধান হিসেবে পুরোপুরি মানবাধিকার রক্ষা করা সহজ হয় না। যত স্বচ্ছতার সঙ্গেই দেশ চালানো হোক না কেন, এখানে কিছু না কিছু মানবাধিকারের ত্রুটি বিচ্যুতি ঘটবেই। ফলে বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে কঠোর হতে গেলে মানবাধিকার লঙ্ঘন কিংবা রক্ষার বিষয়টি সবার আগে সারা বিশ্বে তার যে বন্ধুমহল কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের সামনে চলে আসার সম্ভাবনা তৈরি হবে এবং সেক্ষেত্রে তার এতদিনের সুনাম বিনষ্ট হবে। আর এই বিষয়টি হয়তো প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে খানিকটা অস্বস্তি দিয়ে যাচ্ছে। তাই এই মুহূর্তে তৃতীয় বিশ্বের একজন সরকার প্রধান হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী দেশের আইন শৃঙ্খলার অবনতি এবং তা থেকে বেরিয়ে আসার জন্য যে ধরনের কঠোরতা প্রয়োজন তা নিয়ে তার বন্ধুমহলকে আলোচনার মাধ্যমে বোঝানোর একটা ব্যাপার তৈরি হয়েছে এবং সেই আলোচনার প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে। কেননা এই অধিবেশনে যোগ দিতে গিয়ে সেখানে প্রায় প্রত্যেকটা সংস্থা প্রধানের সঙ্গে এবং তার ব্যক্তিগত বন্ধু মহলের সঙ্গে যোগাযোগ ঘটবে এবং তাদের সামনে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের পরিষ্কার একটা বিশ্লেষণাত্মক ব্যাখ্যা নিজে থেকে তুলে ধরতে পারবেন। সেখানে যেমন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বিভিন্ন দেশের দাতাদের কাছে থেকে অনেক আশ্বাস এবং সাহস পাবেন, তেমনি তার বন্ধু মহল থেকে ভালো কিছু করার তাগাদা কিংবা উৎসাহ পাবেন, যেটা কিনা ডক্টর ইউনূস সাহেবের মূল শক্তি এবং তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাপের চেয়েও আন্তর্জাতিক বন্ধুদের কাছে নিজের ইজ্জত রক্ষাকে বড় চাপ হিসেবে দেখবেন। সেক্ষেত্রে অধিবেশনের পর দ্বিপাক্ষিক সাক্ষাৎগুলো শেষ করে দেশে ফিরে দেশকে পাল্টানো ছাড়া তার সামনে অন্য বিকল্প থাকবে না। এটা হবে তার এক ধরনের ইজ্জত রক্ষার লড়াই। ফলে যে কোনো উপায় হোক না কেন তখন ডক্টর ইউনূস সাহেবকে কঠোর হতেই হবে। আর তিনি যদি কঠোর হতে না পারেন তাহলে তার সামনে বিকল্প থাকবে কেবল কোনো রকমে একটা নির্বাচন সম্পন্ন করে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া। কিন্তু তিনি যদি দ্বিতীয়টি করেন, অর্থাৎ যেন তেনভাবে একটা নির্বাচন আয়োজন করে দায়মুক্ত হতে চান, তাহলে জাতি তাকে ক্ষমা করবে না। বিশেষ করে আমরা জেএনজি বলে যাদেরকে বাহবা দিচ্ছি তারা কিছুতেই ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমা করতে পারবে না। সেক্ষেত্রে তার অর্থাৎ প্রফেসর ইউনূস সাহেবের ইতিহাসটা হয়তো নতুন করে লেখা হবে, যেটা কিনা তার জন্য ভবিষ্যতে কখনোই সুনামের হবে না। জাতি হিসেবে আমরা আশা করব নিজের ইজ্জত রক্ষার জন্য তড়িঘড়ি নির্বাচন আয়োজন না করে দেশের তরুণ প্রজন্মকে যে স্বপ্ন তিনি দেখাতে শুরু করেছেন সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য তিনি জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে এসে আইন শৃঙ্খলা এবং প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য খুব দ্রুতই অত্যন্ত কঠোর হবেন এবং আমরা দেশবাসীও
তার সেই কঠোর রূপটি দেখার জন্য অপেক্ষায় রইলাম। কারণ যে কোনো উপায় হোক না কেন 5 আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে বাংলাদেশের আমূল পরিবর্তন আমাদের আনতেই হবে। রাজনৈতিক দলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে সদিচ্ছা থাকলে দেশ ও জাতির ভালো করা যায়। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।